স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে সিসি 7 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ সিলেবাসটা হচ্ছে বাংলা কথা সাহিত্য 1। এই সিলেবাসের ওপরে একদম শেষ মুহূর্তের খুব সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব, কারণ তোমরা জানো যে তোমাদের এই বাংলার সিলেবাস কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে খুব সংক্ষিপ্ত সাজেশন আজকে তোমরা বুঝে নাও। তোমাদের 3টে টোটাল মডিউল থাকে, সেখানে প্রথম মডিউল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা আছে, দ্বিতীয় মডিউল যেটা আছে সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, এবং 3 নম্বর মডিউলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আছে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখো। তবে কেবলমাত্র সাজেশন নয়, আমি তোমাদের এই পেপারের উপরে একটি মক টেস্টের প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব। আশা করি ওই মক টেস্টের প্রশ্নপত্রের সেটটাও তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে, তাতে তোমরা উপকৃত হবে। চলো তোমরা সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্রের সেটটি দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা প্রথমে দেখে নাও, তারপর তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। দেখো, এখানে প্রথমে তোমাদের 1 নম্বর মডিউল 1 কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে 15 নম্বরের প্রশ্ন রেখেছি। দেখো, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের সার্থক রোমান্সধর্মী উপন্যাস কিনা তা আলোচনা করো। নেক্সট আছে কপালকুণ্ডলা উপন্যাসে নায়িকাকে কেন্দ্র করে যে রোমান্স বা ট্র্যাজেডির অবতারণা হয়েছে তা পরিচয় দাও, বা অথবা কপালকুণ্ডলা চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট মতি বিবির চরিত্র বিশ্লেষণ করো এবং কপালকুণ্ডলার সঙ্গে তার চরিত্রের তুলনামূলক আলোচনা। 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের প্রথম সাক্ষাতের বর্ণনা দাও। নেক্সট আছে পথিক তুমি পথ হারাইয়াছ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। নেক্সট আছে ভয় করিও না আমি মানুষ, কে কাকে বলেছিল, প্রসঙ্গ ব্যাখ্যা করো। নেক্সট কাপালিক চরিত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। সেখানে আছে দেখো 15 নম্বরের প্রশ্ন, আঞ্চলিক উপন্যাস কাকে বলে, আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতদূর সার্থক আলোচনা করো। নেক্সট আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মাঝির চরিত্রটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে হোসেন মিয়ার চরিত্রটি বিশ্লেষণ করো, তার মায়াদ্বীপ পরিকল্পনার তাৎপর্য লেখো। নেক্সট আছে কাপালিক চরিত্র বিশ্লেষণ করো এবং কুবেরের জীবনে তার প্রভাব আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, ময়না দ্বীপের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে মালা ও কপিলার চরিত্রের বৈপরীত্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ঈশ্বর থাকেন, দেখো পরের প্রশ্ন হচ্ছে ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে পরের প্রশ্ন হচ্ছে হোসেন মিয়ার সুপরিকল্পিত সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরেই আছে দেখো মডিউল 3 হচ্ছে ছোট গল্প মডিউল 3 রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে 15 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্রটি বিশ্লেষণ করো, এই চরিত্র রবীন্দ্রনাথের অন্যান্য নারী চরিত্র থেকে কতটা স্বতন্ত্র। নেক্সট দেনা পাওনা গল্প তৎকালীন সমাজে যৌতুক প্রথা ও পণ প্রথার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট শুভা গল্পে শুভা চরিত্রটি বিশ্লেষণ করো এবং তার ট্র্যাজিক পরিণতির কারণ লেখো। নেক্সট মেঘরৌদ্র গল্পে ব্রিটিশ বিচার ব্যবস্থার যে স্বরূপ উদ্ঘাটিত হয়েছে শশীভূষণ চরিত্র অবলম্বনে তা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন আছে অতিথি গল্পে তারাপদ চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আছে ল্যাবরেটরি গল্পে রেবতীর চরিত্র সম্পর্কে টিকা লেখো। নেক্সট এক রাত্রি গল্পের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। নেক্সট ওরে তোরা কি বাজা
ওরে তোরা কিস মানে দেখো বাজা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য মেঘরৌদ্র থেকে আছে। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। দেখে নাও তোমরা, কপালকুণ্ডলা উপন্যাসের মানে প্রকৃতির ভূমিকা আলোচনা করো। এই উপন্যাসে প্রকৃতি কীভাবে মানে প্রকৃতি কি কেবল পটভূমি নাকি একটি জীবন্ত সত্তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে উপসংহারটির প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো। এই বিয়োগান্তক পরিণতি কি অনিবার্য ছিল। এবার পরের প্রশ্ন, আঞ্চলিক উপন্যাস কাকে বলে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস বলা যেতে পারে কি, তা মানে আলোচনা করে বুঝিয়ে দাও। নেক্সট আছে দেখো, হোসেন মিয়ার দ্বীপটি যেন মানে খনিদারের পক্ষে খাটিয়ানদের পক্ষে এক সজীব স্বপ্নপুরী। এই মন্তব্যের আলোকে হোসেন মিয়ার চরিত্রটি বিশ্লেষণ করো। তার ময়নাদ্বীপ পরিকল্পনার তাৎপর্য কি। তারপরে আছে দেখো, তারপরে 15 নম্বরের প্রশ্ন বলছে, একটি মূক ও বধির মেয়ের জীবন্ত যন্ত্রণার যে ছবি শুভা গল্পে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথের নিশীথে গল্পটি অতি প্রকৃত গল্প নাকি মনস্তাত্ত্বিক গল্প তা বিচার করো। নেক্সট আছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর। 5 নম্বরের প্রশ্ন এগুলো বলছে, আমি একাকী ফিরিয়াছিলাম বন মধ্যে পথ হারাই আমায় স্পর্শ করিও না, পরশলে পান ত্যাগ করিব। কে কাকে কথা বলেছে, কথাটির মাধ্যমে সে কি বোঝাতে চেয়েছে। তুমি পথ হারা, আমি পথ দেখাইয়া লইয়া যাই, বক্তাকে তার এই উক্তির কারণ কি। তারপরে আছে দেখো, তারপরে আছে ঝড় রইহা, বলছে ঝড় রইহা রইহা পড়িয়া গিয়াছে, তাহারা সকলে খুশি হইয়া উঠিল, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, সে হইতে আর বিদেশে কুবেরের একলা মনে হয় না, এই প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে এখান থেকে দেখো, ছোট গল্প থেকে আছে তোমাদের, ছোট গল্প থেকে আছে দেনা পাওনা গল্পে রামসুন্দরের মিত্র চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আমার সমস্ত বাল্যকাল কেবল আমোদ করার জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তারপরে দেখো, তারপরে আছে 15 নম্বর মানে 5 নম্বরের 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও। মানে 1 নম্বরে 15টা প্রশ্ন লিখতে হয়, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে।